আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আহ, আজকে আমাদের সাথে উপস্থিত আছে এই মুহূর্তে ফাহিম শাহরিয়ার তৌফিক, জুনায়েদ ইসলাম ইফাজ, লুবাবা, মাইশা, ইউসরা, মারিয়া, মুবাশশিরা। ধন্যবাদ তোমাদেরকে। আস্তে আস্তে চলে আসবে সবাই। তো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা গত বৃহস্পতিবারের ক্লাসে পরিসংখ্যানের পুরা ভেতরের যে নৈবেত্তিকের জন্য যে বিষয়গুলো লাগবে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। আগামী কালকে তোমাদের একটা নৈবেত্তিক পরীক্ষা নেওয়া হবে ইকেআর এর মাধ্যমে পরিসংখ্যানের উপরে। তোমরা ঢুকলে দেখতে পাবে যে আগামী কালকে পরীক্ষা দেওয়াই আছে। সেই পরীক্ষা সবাই অংশগ্রহণ করবে, তাহলে যে আলোচনাগুলো হয়েছে সেটার উপরে পরীক্ষা দিতে পারবে। তো প্রথমে আমরা সেই ক্লাসের কিছু জিনিস ধরি। যেমন সর্বপ্রথম যদি বলি যে চলক, পরিসংখ্যানে ব্যবহৃত চলক কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। লুবাবা, ঠিক আছে। কি কি দুই প্রকারের নাম কি কি? বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন। আচ্ছা, আরেকজন বলো, আরেকজন বলো, বিচ্ছিন্ন চলক কাকে বলা হয়? বলো আরেকজন। মাইশা বলো, বিচ্ছিন্ন চলক কাকে বলা হয়? আচ্ছা, লুবাবাই বলো। যে চলকে পূর্ণ চলক ও অপূর্ণ চলক থাকে থাকে স্যার বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? হ্যাঁ, বিচ্ছিন্ন চলক। যে চলকে অপূর্ণ চলক থাকে তাকে বিচ্ছিন্ন চলক বলে। কেমন কথা হলো? যে চলকের মান সর্বদা পূর্ণ সংখ্যায় হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। বিচ্ছিন্ন। যে চলকের মান সর্বদা কি সংখ্যায় হয়? পূর্ণ সংখ্যায় হয়। পূর্ণ সংখ্যা হয়। যেমন জনসংখ্যা, ছাত্র সংখ্যা, এই সংখ্যা বাচক যতগুলো আছে সবগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। পরীক্ষায় নাম প্রাপ্ত নাম্বার, এটা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যাতে হয়, এই জন্য পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এটাও কিন্তু বিচ্ছিন্ন চলক। বুঝতে পারছো? এগুলো আলোচনা হয়েছে কতদিনে। আচ্ছা, অবিচ্ছিন্ন চলক কাকে বলা হয়? এটা আরেকজন বলো, অবিচ্ছিন্ন। জুনায়েদ বলো। জুনায়েদ ইসলাম ইফাজ, অবিচ্ছিন্ন চলক কাকে বলে? জুনায়েদ, কথা বলতে হবে তো। লাইভ ক্লাসের মূল বিষয় তো এই যে কথোপকথন। অবিচ্ছিন্ন চলক কাকে বলা হয়? আচ্ছা, ফাইসাল বলো। কথা না বললে কি করে হবে? আচ্ছা, দেখো, অবিচ্ছিন্ন চলক হচ্ছে যেই চলকের মান পূর্ণ অপূর্ণ সব সংখ্যাতেই হয়, যে কোনো বাস্তব সংখ্যাতেই হয়। যেমন তাপমাত্রা, তারপরে হচ্ছে ওজন, উচ্চতা, এই ধরনের পরিমাপ যেগুলো আছে পরিমাপগুলো সবই পূর্ণ অপূর্ণ সব সংখ্যাতেই হতে পারে। যেমন উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি 2 ইঞ্চি 6 ফিট, পূর্ণ অপূর্ণ সবই হয়। তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, 35.5 ডিগ্রি সেলসিয়াস, 35.1 ডিগ্রি সেলসিয়াস সবই হতে পারে। তাহলে যেই চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হবে সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর যেই চলকের মান পূর্ণ অপূর্ণ যে কোনো বাস্তব হবে সেগুলো অবিচ্ছিন্ন। এটা গেল বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে এবার কেন্দ্রীয় প্রবণতা কাকে বলা হয়? বলো একজন। মুখস্থ করতে বলেছিলাম 340 পৃষ্ঠা থেকে। কে বলতে পারবে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কোনো কথা নাই, পড়াশোনা করতেছ না তোমার মনে হয় খুব বেশি। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলা হয়?
কত নম্বর পেজ বললেন? এখন তুমি সে পেজ বার করে দেখে দেখে বলবে নাকি? তুমি গত ক্লাসে ছিলে না? না স্যার, এখানে তো পেজ নাম্বার খুঁজে পাচ্ছি না। 340 নাম্বার পেজ, সাধারণ গণিত, এর উচ্চতর গণিত ক্লাস কিন্তু না। কেন্দ্রীয় প্রবণতা 340 পৃষ্ঠা থেকে মুখস্থ করবে, আমি সামনে আবার কিন্তু ধরবো। আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ দুইটি। কি কি বলো, দুইটি কি কি? শুভ বলো। কেন্দ্রীয় প্রবণতার মাপ পরিমাপ স্যার তিনটি হবে। তিনটি। গড়, মধ্যক, গড়, মধ্যক, প্রচুরক। প্রচুরক। গড় সম্পর্কে আমরা প্রথম সেমিস্টারে জেনেছি, আজকে আমরা শুরু করতেছি মধ্যক। আচ্ছা দেখি কার মনে আছে মধ্যকের সূত্র বলেছিলাম গত ক্লাসে, সর্বশেষ মধ্যকের একটা সূত্র বলেছিলাম। মধ্যক সমান সমান কি, সূত্র কি কেউ বলতে পারবে না? গত ক্লাসে মধ্যকের সূত্র বলেছিলাম, কারো মনে নাই? স্যার n+1/2। কিসের? এটা না, এটা এটা তোমার হচ্ছে যে এটা ভিতর হলে সারণীবদ্ধ যদি না থাকে, সারণীবদ্ধ না থাকে তাহলে ক্রমানুসারে সাজিয়ে ওই সূত্রটা বসাতে হয়। এন কি বলে, n+n/2/2 এততম পদ বাই 2, এটা আরেকটা সূত্র। এল দিয়ে সূত্র আছে, এল। স্যার l+n/2 - fc × h/fm। l+n/2 - fc × h/fm। সূত্রটা একটু বড়, তো এই সূত্রটা আমরা প্রয়োগ যদি করতে চাই তাহলে তো সূত্র প্রথমে মুখস্থ করতে হবে, এরপরে এই সূত্রের যেই সংখ্যাগুলো দেখতেছি আমরা, প্রতীকগুলো, এগুলোর পরিচয় জানতে হবে। এখানে কয়জন আছে? 5 জন আছে। এল একটা, এন, এফসি, এইচ আর এফ এম। তো এইগুলোর পরিচয় প্রথমে আমরা জেনে নিই, তারপরে আমরা অঙ্কে আসছি। এল কি? এল হচ্ছে নিম্ন সীমা। যেহেতু মধ্যকের সূত্র, অতএব এটা কিসের নিম্ন সীমা? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এল কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এগুলোর পরিচয় দেওয়া আছে 137 পৃষ্ঠার নিচে, পরিচয় দেওয়া আছে প্রত্যেকটা। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। কিন্তু প্রশ্ন থেকে যায় মধ্যক শ্রেণী চিনব কি করে, এই প্রশ্নের উত্তর আমরা অঙ্ক করতে গেলে পাবো, এখন বলছি না। তো মধ্যক শ্রেণী চিনতে পারলে সেই শ্রেণীর নিম্ন সীমা, যেমন ধরো একটা শ্রেণীতে আছে 35 থেকে 40, তাহলে নিম্ন সীমা কত, 35 না 40? 35। 35, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তবে মধ্যক শ্রেণীটা কোনটা এটাতে চিনতে হবে, 6-7টা শ্রেণী থাকলে তার মধ্যে কোনটা মধ্যক শ্রেণী সেটা আমরা একটু পরে বলছি। এরপরে এন, এন কে সবার চেনার কথা, কে বলতে পারবে এন কি? গণসংখ্যা। গণসংখ্যা না, গণসংখ্যা না। গণসংখ্যা হচ্ছে কাছাকাছি গেছে, কিন্তু গণসংখ্যা বললে তো হবে না। মোট গণসংখ্যা, একটা ময়কাট্য মোট আছে, একটা মোট গণসংখ্যা। শুধু গণসংখ্যার মোট গণসংখ্যার মধ্যে পার্থক্য কি? এক একটা শ্রেণীতে যেই উপাত্তের সংখ্যা থাকে তাকে বলা হয় গণসংখ্যা। যেমন মনে করো 35 থেকে 40 আছে 3 জন, তাহলে 3 হচ্ছে একটা গণসংখ্যা। কিন্তু যতগুলো শ্রেণী আছে সব শ্রেণীর গণসংখ্যা যোগ করে মোট যেটা আসে তাকে কি বলে? শুধু গণসংখ্যা না মোট গণসংখ্যা? মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা। একটা শ্রেণীর মধ্যে কতগুলো উপাত্ত আছে, একটা শ্রেণীর মধ্যে কতগুলো উপাত্ত আছে সেটা ওই গণসংখ্যা দ্বারা বোঝা যায়। মোট গণসংখ্যা দ্বারা টোটাল উপাত্তগুলো বোঝা যায় যে কতগুলো আছে। আর এক একটা শ্রেণীতে কয়টা উপাত্ত আছে এটা বোঝা যায় শুধু গণসংখ্যা দ্বারা, ওই শ্রেণীর গণসংখ্যা। আর মোট গণসংখ্যা দ্বারা মোট উপাত্তর সংখ্যা বোঝা যায়। তাহলে এন হচ্ছে মোট গণসংখ্যা। এবার আসছো এফ সি। এফ সি কি? এফ বড় হাতের আছে,
বড় হাতের এফ দেখেই বুঝতে পারবে যে এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। কি এটা? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত। ক্রমযোজিত হ্যাঁ, গত গণসংখ্যা। গত ক্লাসে একজন প্রশ্ন করেছিল যে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করবো। আজকে আমরা অঙ্ক করতে গেলে কিন্তু পেয়ে যাব। এফসি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, তবে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণী পর্যন্ত, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণী পর্যন্ত। তাহলে আমরা একবারে কিভাবে বলবো? আমরা এফসি সমান সমান বলবো হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। বলতো একজন, কি বললাম? মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত। পূর্বের শ্রেণী যোজিত গণসংখ্যা। হ্যাঁ, যোজিত আর ক্রমযোজিত একই কথা, ক্রম বাদ দিয়ে যোজিত একই বিষয়। মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা একই। এরপরে বাকি থাকলো এইচ। এইচ কে চিনো না সবাই? এস স্যার। শ্রেণী স্যার। ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি। মারিয়া মুবাশিরা বলছে, রাকিন দুইজন বলছে শ্রেণী ব্যাপ্তি। কথা যত বেশি বলবে, প্রশ্ন করবে, উত্তর দিবে, তত বেশি কিন্তু তোমার বুঝতে পারবে এবং এটা মনে থাকবে। আর যারা চুপচাপ খালি মনে করো কি বলে অন করে বসে আছে, তারা কিন্তু ওইভাবে বুঝতে পারবে না। এই জন্যে তবুও ইয়া থেকে ভালো একবারে ক্লাসে না থাকার চেয়ে অনেক ভালো। শুনছো, দেখছো, কিন্তু কেউ আবার দেখা যাচ্ছে জুড়ে দিয়ে চলে গেল অন্য জায়গায়, দেখলোই না, এরকম হলে কিন্তু সমস্যা। সর্বশেষ থাকছে হচ্ছে এফএম। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। গণসংখ্যা। তাহলে গণসংখ্যা। এর মধ্যে মাত্র একটা আছে গণসংখ্যা, সেটা হচ্ছে এফএম, এবং সেটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফ মানেই গণসংখ্যা, আর এম মানে হচ্ছে মেন। মেন মানে মধ্যক শ্রেণীর। এফ এম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মেন না, মিডিয়ান বলা হয়, মিডিয়ান। মিডিয়ান। এম এ হচ্ছে মিডিয়ান। তো মিডিয়ানের গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এফসি কে কি শুধু গণসংখ্যা বলেছি না যোজিত? এফসি কে কি শুধু গণসংখ্যা বলেছি না যোজিত গণসংখ্যা বলেছি? যোজিত গণসংখ্যা পূর্বের বলেছি। শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। পূর্বের শ্রেণীর, ঠিক আছে, ধন্যবাদ। পূর্বের শ্রেণীর হবে এটা, আবার কিন্তু মধ্যক শ্রেণীর না। আর এফএম এর ক্ষেত্রে মধ্যক শ্রেণীর। এল সম্পর্কে কি বলেছিলাম? এল মধ্যক শ্রেণীর নিম্ন এল সীমা। হচ্ছে মধ্য শ্রেণীর নিম্ন হ্যাঁ, মধ্যক শ্রেণীর সীমা। নিম্ন সীমা। আর এন কে তো চিনো মোট গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। সবাইকে চেনা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা অঙ্কে আসছি। সবাইকে চেনা হয়ে গেছে, এবার আমরা অঙ্কে আসছি। আমাদের অঙ্কটা হচ্ছে আজকের 12 নাম্বার উদাহরণ। উদাহরণ 12 করে দেওয়া আছে, কিন্তু বুঝতে হবে। বুঝতে না পারলে কিন্তু অন্য অঙ্ক করতে পারবে না। এজন্য করে দেওয়া আছে দেখেই মনে করো না যে করাই যেহেতু আছে তাহলে আর এত মনোযোগ দেওয়ার দরকার কি, বুঝতে হবে। এখানে কি দেওয়া আছে? এখানে মোট হচ্ছে 70 জনের সেকেন্ড সময় দেওয়া আছে। 70 জনের সময় এবং গণসংখ্যা দেওয়া আছে 30 থেকে একবার 65 পর্যন্ত। প্রথম প্রশ্ন হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী বলতে কি বোঝো? ফার্স্ট প্রশ্ন, এটার উত্তর দেওয়া আছে, ওখানে পড়ে নেবে। আমি একবার শোনাচ্ছি যেটা দেওয়া আছে সমাধান। গণসংখ্যা নিবেশন সারণী বলতে কি বোঝো? বলা আছে প্রদত্ত উপাত্ত সমূহকে, প্রদত্ত উপাত্ত সমূহকে নির্দিষ্ট শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যস্ত ও সারণীভুক্ত করাকে গণসংখ্যা সারণী বলে বা গণসংখ্যা নিবেশন সারণী বলে। কয়টা কাজ করতে হয়? এক নাম্বার হচ্ছে নির্দিষ্ট শ্রেণী ব্যবধান, এবং তার পাশাপাশি হচ্ছে নির্দিষ্ট শ্রেণী সংখ্যা নির্ধারণের মাধ্যমে। এরপরে কি করতে হয়? বিন্যস্ত করতে হয় এবং শ্রেণীবদ্ধ করতে হয়। বিন্যস্ত এবং সারণীভুক্ত, সারণীভুক্ত করাকে গণসংখ্যা সারণী বলে। এটা মুখস্থ করে ফেলবে, গণসংখ্যা নিবেশন সারণী কাকে বলা হয়। 2 নাম্বার খ নাম্বার প্রশ্ন হচ্ছে উপরের গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করো। সারণী দেওয়া আছে, আমরা সেই সারণীটা এখানে আবার তুলছি, এবং যে অংশটা পূর্ণ করা নেই আমরা নিজেরা বুঝে বুঝে পূর্ণ করছি। পরীক্ষা দেওয়া থাকবে হচ্ছে এই দুইটা।
এক নাম্বার থাকবে হচ্ছে শ্রেণী, ব্যাপ্তি, 2 নাম্বার থাকবে গণ সংখ্যা, আর ক্রমযোজিত আমাদেরকে বের করতে হবে। ক্রমযোজিত লাগবে কেন? কারণ আমরা মধ্যক বের করব। ক্রমযোজিত গণসংখ্যা সারণী, ক্রমযোজিত কোথায় কোথায় লাগে এটা কিন্তু গতদিন বলা হয়েছে। ক্রমযোজিত কয় জায়গায় লাগে? ক্রমযোজিত কয় জায়গায় লাগে? 2 জায়গায়, অজীব রেখার ক্ষেত্রে আর হচ্ছে মধ্যকের ক্ষেত্রে। মনে রাখো ক্রমযোজিত প্রয়োজন হয় 2 ক্ষেত্রে, 1 অজীব রেখা আর 2 হচ্ছে মধ্যক। তো আমরা আজকে মধ্যক নির্ণয় করতেছি। এখানে দেওয়া আছে প্রথমে 30 থেকে 35, 30 থেকে 35, তারপরে 36 থেকে 40, তারপরে 41 থেকে 45, তারপরে 46 থেকে 50, তারপরে 51 থেকে 55, তারপরে 56 থেকে 60। আর আছে কি? আরো আছে 60 থেকে 65। গণসংখ্যা দেওয়া আছে 3, তারপরে হচ্ছে 10, 18, এরপরে 25, তারপরে 8, এখানে ভুল হয়েছে, 5 করে না তো 6 করে, 41 হবে এখানে। তারপরে 42 থেকে 47, নাকি 42 থেকে 47, তারপরে 48 থেকে 53, তারপরে 54 থেকে 59, তারপরে 60 থেকে 65। 6 করে বৃদ্ধি পেয়েছে, আমি 5 করে মনে করেছি। 6 করে বাড়ছে, তার মানে এখানে এইচ এর মান কত? এইচ এর মান কিন্তু 6। এইচ এর মান 6, 6 করে বাড়ছে তো। 30 থেকে 35 6 করে বাড়ছে। এইচ বের করার জন্য সবসময় এই দুইটা বিয়োগ করবে, এই দুইটা। 50 থেকে 65 দিয়েছেন, ওখানে 60 থেকে 65 হবে। এটা ভুলে হয়ে গেছে, 60 হবে। জি দেখো এখানে 30 এবং 36 দুইটা বিয়োগ করলে পেয়ে যাবে, মানে দুইটা নিম্ন সীমাকে পাশাপাশি বিয়োগ করলে অথবা ঊর্ধ্ব সীমাকে পাশাপাশি বিয়োগ করলে এইচ এর মান পাওয়া যাবে। এইচ হচ্ছে এখানে 6। আচ্ছা, ক্রমযোজিত কি? ক্রমযোজিত মানে হচ্ছে একটা একটা করে যোগ করব আমরা। প্রথমে থাকবে 3, তারপর 3 আর 10 মিলে 13, 13 আর 18 মিলে 21, 21 আর 25 মিলে হবে 46, 46 আর 8 স্যার 31 লেখা আছে 21 এর জায়গাতে। 31, এটা 31, তাহলে 31 Yes, sir. একটা কথা হবে 56, 56, এরপরে 64, তারপর 70, মোট আছে 70। তাহলে এন কিন্তু 70, আমরা এন পেয়ে গেলাম, এন হচ্ছে 70। এন এর মান 70। এইচ আর এন আমরা সহজে পেয়ে গেলাম, এইচ আর এন। এখন আমাদের এল, এফসি এবং এফ এম এই 3 জনের জন্য অবশ্যই মধ্যক শ্রেণী জানাটা জরুরি। এন এবং এইচ এর জন্য মধ্যক শ্রেণী জানার কিন্তু প্রয়োজন হলো না, এমনিতে জানতে পারলাম। বাদ থাকলো কে? এল, এফসি আর হচ্ছে এফ এম। এই প্রত্যেকটার জন্য মধ্যক শ্রেণী জানতে হবে। মধ্যক শ্রেণী কে? আচ্ছা, মধ্যক শ্রেণী জানার নিয়ম দেখতে এখন ভালো করে খেয়াল করো, মধ্যক শ্রেণী আমরা কিভাবে জানবো। আচ্ছা, এখানে এন এর মান কত? 70, এখানে n ইকুয়াল টু 70, অতএব n/2 ইকুয়াল টু হচ্ছে 35। 70/2 সমান সমান 35। ডাইরেক্ট n/2 করবে, কোন রকম প্লাস টাস মাইনাস কিছু করার দরকার নেই, n/2। তাহলে অতএব
35তম পদের মান, 35তম পদের যে মান সেটাই কিন্তু মধ্যক। 35তম পদের মান মধ্যক। আর 35তম পদকে কিন্তু এখানে খুঁজে পাওয়া যাবে না, কারণ এখানে 30 থেকে 35 পর্যন্ত আছে। এখন 35 নাম্বার, এখানে আছে 3 জন, এখানে আছে 10 জন, এখানে 18 জন। 35 নাম্বারটা কোথায় আছে এটা কিন্তু এত সহজে বের করা যাবে না। তো 35তম পদের অবস্থানটা আমরা পাবো, সে কোথায় অবস্থান আছে, কোন শ্রেণীতে। 35তম পদের অবস্থান কোন শ্রেণীতে, এটা বোঝার জন্য এখানে আসো। ক্রমজয়িতের প্রথমে দেখো 3, তার মানে এখানে 3 জন আছে, 1 থেকে 3 পর্যন্ত আছে। তারপরে আছে 13, 13 মানে 4 থেকে 10 পর্যন্ত, 4 থেকে 13 পর্যন্ত আছে 10 জন। তাহলে এখানে কি 35 আছে? না না স্যার, স্যার। পর্যন্ত আছে, এখানেও কিন্তু 35 নাই। 35 কোথায় আছে? এই যে 56-র মধ্যে 35 আছে। কোথায় 35 আছে? 56-র মধ্যে। 56-র মধ্যে। কারণ এখানে 32 থেকে 56 পর্যন্ত আছে, এই জায়গায় 32 থেকে 56 পর্যন্ত। তাহলে এই পদের অবস্থান হচ্ছে এই 56-র শ্রেণীটা যে এটা 48 থেকে 53 এই শ্রেণীতে। যেহেতু 48 থেকে 53 শ্রেণীতে ওই n/2 বা 35তম পদের অবস্থান, এই কারণে এই শ্রেণীটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে অতএব মধ্যক শ্রেণী কত? 48 থেকে 35। অতএব মধ্যক শ্রেণী হচ্ছে 48 থেকে 35। আচ্ছা, মধ্যক শ্রেণী চিনতে পারলাম আমরা। কিভাবে চিনলাম ভালো করে আবার খেয়াল করো। আমরা প্রথমে n এর মান তো বের করেছি ক্রমজয়িত করতে গিয়ে, আর n এর মধ্যক শ্রেণী স্যার, মধ্যক শ্রেণীর ওখানে 48 মানে 35 হলো কিভাবে? 48 থেকে 53 আছে। 53 হবে। উল্টা হয়ে গেছে, মানে 3-5 হবে 5-3। যাই হোক, তো এই মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করলাম বুঝতে পারছো কি সবাই, না কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার স্যার, কোনো হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, মধ্যক শ্রেণী যেহেতু চিনতে পারছো, হ্যাঁ বলো। আরেকবার একটু বুঝাই দেন। n এর মান বের হলো 70, 70কে 2 দিয়ে ভাগ করে হয়েছে 35, মানে 70কে অর্ধেক করবে। কারণ অর্ধেক যেখানে সেখানে কিন্তু মধ্যক থাকে। অর্ধেক, মধ্যক মানে তো আমরা জানি যে অর্ধেক করা। এখন 35তম পদের মান হচ্ছে মধ্যক, 35তম পদের মানটাই মধ্যক। সারণীবদ্ধ না থাকলে কিন্তু আমরা ডাইরেক্ট 35তম পদ পেয়ে যেতাম, 1 2 3 4 করে সিরিয়াল থাকলে। কিন্তু এখানে সারণী করা আছে, 35তম পদকে আমরা পাবো না। তো 35তম পদের অবস্থানটা আমরা জানতে পারবো। অবস্থানটা কোথায় আছে? এখানে 3 মানে 3 পর্যন্ত আছে, এখানে 13 পর্যন্ত আছে, 31 পর্যন্ত আছে, 35 এখানে আছে। 56-র মধ্যে 32 থেকে 56 পর্যন্ত, তার মধ্যে কিন্তু 35 আছে। তাহলে অতএব মধ্যক শ্রেণীটা হচ্ছে 58 থেকে 53। এই 56-র যে শ্রেণী এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। বুঝা গেছে? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এখন মধ্যক শ্রেণী তো পাওয়া গেছে, এখন সবই আমরা পাবো। অতএব এল ইকুয়াল টু কত, তারপরে হচ্ছে আমাদের কি লাগবে আর এফসি, এফসি কত, তারপরে এফ এম কত, আর এইচ আর এন কে তো আমরা আগে থেকেই জানি, n/2 কে ডাইরেক্ট জানি। n/2 কে আমরা জানি 35, এইচ কে আমরা জানি 6। এখন এল, এফসি আর এফ এম, মধ্যক যে শ্রেণীটা আমরা পেলাম সেই শ্রেণীর নিম্ন সীমা কত? 48। তাহলে এটা এল এর মান। এফসি সম্পর্কে কি বলেছিলাম মনে আছে কারো? মধ্যক শ্রেণীর স্যার এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত মান স্যার। আচ্ছা, এল সম্পর্কে তোমার যদি জানা থাকে তাহলে আশ্চর্য বুঝতে পারবে। এল হচ্ছে মধ্যক শ্রেণী যেটা আমরা পেলাম সেই শ্রেণীর নিম্ন সীমা। এই 53কে বলা হয় উচ্চ সীমা, আর 48কে কি বলে? নিম্ন সীমা বলে। বুঝতে পারছো এবার? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, এফসি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণী, পূর্বের শ্রেণী। মধ্যক শ্রেণী কোনটা? এটা না,
এটার পূর্বের শ্রেণী কোনটা? এই যে এটা, এই 31 কে আমরা কি বলবো? এফ সি। এফ সির মান কত? 31। বুঝতে পারতেছো কি 31 কেন হলো? মধ্যক শ্রেণীর কিন্তু ক্রমযোজিত না, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত। মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি। এই জন্য এফসির মান 31। এখন সর্বশেষ আছে এফএম। এফএম এ কোনটা হবে? এফএম কি ক্রমযোজিত না শুধু গণসংখ্যা? গণসংখ্যা। কোন শ্রেণীর? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর, যে এইটা 25, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এটা হচ্ছে এফএম 25। তাহলে 5 জনকেই পাওয়ার পদ্ধতি কিন্তু দেখিয়ে দেওয়া হলো। 5 জনকে কিভাবে পাবে? 2 জনকে এমনি আগেই পেয়ে যাবে, এই স্যার n/2 কে, আর বাদ বাকি এল, এফসি আর এফএম কে এইটুকু না করা পর্যন্ত কিন্তু পাবে না। মধ্যক শ্রেণী কোনটা নির্ণয় না করা পর্যন্ত ওদেরকে পাওয়া যাবে না, কারণ মধ্যক শ্রেণী চেঞ্জ হলে ওরাও চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে? এখন কিছুই না, শুধুমাত্র ওই মধ্যকের সূত্রে মান বসিয়ে দিতে হবে। এইটুকু তোমরা নিজেরাই করতে পারবে। তার অতএব মধ্যক হচ্ছে, সূত্র কি ছিল? এল। এল এর মান কত? ও তোমরা, আমরা জানি দিয়ে আগে মধ্যক ইকুয়াল টু সূত্রটা বসায় দিবে। এখানে আমরা জানি মধ্যক ইকুয়াল টু হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফএম। তারপর মান বসাবে। এল এর মান আমরা পেয়েছি 48, যোগ এটা হচ্ছে 35, মাইনাস এফসি হচ্ছে 31, ইন্টু এইচ হচ্ছে 6, আর এফএম হচ্ছে 25। তাহলে আগে বিয়োগের কাজটা করবে, ব্র্যাকেটের ভেতরে আছে, বিয়োগের কাজটা আগে করবে। এখানে কিন্তু কেউ উল্টা পাল্টা করতে পারে, বিয়োগের কাজটা আগে করে ফেলবে, যোগ করতে যাবে না। প্লাস, তাহলে এখানে হবে 4 যোগ 6/25। ব্র্যাকেটের কাজটা আগে করে নেবে। এবার কিন্তু যোগের কাজ আগে হবে না, আগে গুণ আর ভাগের কাজ। তাহলে 4 ছক 24, 24 কে 25 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা গিয়ে বাবা এখন আমি যে লাগাও, সেটা গিয়ে যোগ হবে কার সাথে? 48 এর সাথে। ফাইনালি মানটা হবে হচ্ছে 48.96, 48.96, 48.96, 96। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার, ক্লিয়ার। এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবে। আচ্ছা, তোমাদের একটা কাজ দিই, পরবর্তী 13 নম্বরে দেখো একটা ইয়া আছে, কি বলে, সারণী দেওয়া আছে। ওই সারণী দিয়ে যদিও আমাদেরকে মধ্যক নির্ণয় করতে বলেনি, প্রচুরক নির্ণয় করতে বলছে, ওটা আমরা আগামী ক্লাসে করব। তোমরা ওই সারণী ব্যবহার করে মধ্যক নির্ণয় করবে। 13 নম্বরের সারণী ব্যবহার করে কি করবে? শুধু খ নাম্বারটা করব, এইভাবেই করবে, মধ্যক নির্ণয় করবে। উদাহরণ 13 সারণী ব্যবহার করে। ওখানে কিন্তু মধ্যকের কথা বলা নাই, তাহলে মধ্যকটা করবে, কারণ একই অঙ্ক দিয়েও মধ্যক প্রচুরক সবই আসতে পারে। তো ঠিক আছে, চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর জন্য। নতুন বিষয়, একটু কয়েকদিন প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আর পরিসংখ্যান এটা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের মধ্যে সব জিনিসগুলো শেষ হয়ে যায়। এরপরে পরবর্তী সেমিস্টারগুলোতে খালি রিভিশন আর রিভিশন, রিভিশন আর রিভিশন। এই জন্য ভয়ের কোনো, চিন্তার কোনো কারণ নাই। এটা কিন্তু এসএসসি পরীক্ষা আস্তে আস্তে পরিসংখ্যান একেবারে ক্লিয়ার হবে। তবে নৈবেত্তিকের বিষয়গুলোর জোর দাও। আগামী কালকে তোমাদের নৈবেত্তিক পরীক্ষা রাখা হয়েছে, আগামী কালকে নৈবেত্তিক পরীক্ষা ইকিআর এ রাখা হয়েছে। সেখানে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষা দেবে। এখানে 28 জন আছো, 28 জন পরীক্ষা দিলে তো অনেক, অবশ্যই সবাই অংশগ্রহণ করবে ইকিআর এ। সকাল 8টা থেকে শুরু করে রাত 12টার মধ্যে পরীক্ষা দিতে পারবে আপাতত। পরবর্তীতে অংশগ্রহণ বাড়লে কিন্তু সময়টা আরো স্টিক করে দেওয়া হবে, মানে একবারে জাস্ট টাইমে পরীক্ষা দিতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার। আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার, এই ক্লাসটা কি আপনি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে পারবেন? মানে আমি প্রথম থেকে করতে পারি। আচ্ছা, আমি চেষ্টা করবো না আজকে দেওয়ার, সন্ধ্যা হলেও দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।